ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রি করলেই কি ই-কমার্স হয়? না, হয় না। সাথে লাগে আরও লজিস্টিক্যাল সাপোর্ট। বাংলাদেশ পৃথিবীর ৩১তম বৃহত্তম ই-কমার্স বাজার, যার প্রেডিক্টেড আয় ২০২৪ সালে শেষ পর্যন্ত ধরা হচ্ছে ২৫,০০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। কিন্তু এটা এখানেই সীমাবদ্ধ থাকছে না। ২০২৮ সালে শেষ পর্যন্ত এটাকে ধরা হচ্ছে ২৫,০০০ মিলিয়ন মার্কিন ডলার ক্রস করে যাবে। তাহলে বাংলাদেশের ই-কমার্সের উত্থান হয়েছিল ২০০০ সালে। মুন্সিজি.com নামে যারা এই ই-কমার্সে প্রথম আসেন বাংলাদেশে, তারা আসলে আমি বলবো যে সময়ের আগে চলে আসছিলেন, কারণ ২০০০ সালে মার্কেটটা প্রস্তুত ছিল না। সেই ২০০০ সাল থেকে নিয়ে এখন ২০২৪ সাল পর্যন্ত ই-কমার্সের এই ক্রমবর্ধমান বাজার আস্তে আস্তে ১০,০০০ মিলিয়ন মার্কিন ডলারে এসে ঠেকেছে। এটা আরও বাড়বে। কিন্তু এই ই-কমার্স বাজারে এই মুহূর্তে সবচেয়ে বড় যে বাধাটা, সেটার নাম হচ্ছে লজিস্টিক্স। আমাদের দেশের ট্রেডিশনাল যে কুরিয়ারগুলো কাজ করছে সেই ৭০-৮০ দশক থেকে, তাদের চিন্তাধারা এবং তাদের অপারেশনের বাইরে গিয়ে হোম ডেলিভারি জিনিসটা বাংলাদেশে আসলে ২০১৩-১৪ সালে প্রথম ইন্ট্রোডিউস করা হয়, যেটাকে আমরা এখন স্মার্ট লজিস্টিক্স বলছি বা ই-লজিস্টিক্স বলছি। এই ই-লজিস্টিক্সটা পুরোটাই ডিপেন্ডেন্ট অন ই-কমার্স সেক্টর। বাংলাদেশে আবার ই-কমার্সটা দুইটা পার্টে ভাগ, ই-কমার্স এবং এফ-কমার্স। এফ-কমার্স মানে হলো যারা ফেসবুকের মাধ্যমে বিজনেস করছেন, যারা ফেসবুক ওরিয়েন্টেড বিজনেস করছেন, তাদেরকে আমরা এফ-কমার্স বলছি। কিন্তু এই এফ-কমার্সে একটা রাফলি ধারণা হলো প্রায় ৫ লক্ষের উপরে উদ্যোক্তা ফেসবুকের মাধ্যমে বিজনেস করছেন। তো তাদের যেই প্রোডাক্টগুলো ডেলিভারি হচ্ছে প্রতিদিন, সেসব কাস্টমাররা সবাই হোম ডেলিভারি চান। এটা পৃথিবীর অন্যান্য দেশে অনেক বছর আগে শুরু হলেও এটা বাংলাদেশে খুব বেশি দিন হয়নি, এই যে হোম ডেলিভারির যে ডিমান্ডটা। সো এই হোম ডেলিভারির ডিমান্ডটা যে ক্রমবর্ধমান, আমরা যদি গত বছর এবং এই বছরের মাঝামাঝি সময়ের ডাটাটাকে যদি আমরা একটু দেখি, যে গত বছর মাঝামাঝি সময়ে যেখানে ২.৫ থেকে ৩ লক্ষ ডেলিভারি হচ্ছিল প্রতিদিন, সেটা এই বছরে এসে ৫ লাখের উপরে হচ্ছে, প্রায় ৫.৫ লাখের কাছাকাছি, অলমোস্ট ডাবল হয়ে গেছে। কিন্তু এই অলমোস্ট ডাবল হয়ে যাওয়া যে ইন্ডাস্ট্রিটা বা যে নাম্বার অফ ডেলিভারি যে মুহূর্তে আছে, এটা কিন্তু কাভার করার জন্য বা ডিমান্ড মিট করার জন্য বাংলাদেশে সেরকমভাবে এখন পর্যন্ত আমরা বলবো লজিস্টিক্সের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। ট্রেডিশনাল কুরিয়ার যারা করছেন তারা এখনও সেভাবেই করে যাচ্ছেন। ই লজিস্টিক্স বা স্মার্ট লজিস্টিক্স যারা আসতেছেন, তারা স্ট্রাগল করছেন হোম ডেলিভারিতে। আমরা যদি দেখি যে ২০১২-১৩ সালে যখন স্মার্ট লজিস্টিক্সের যাত্রা শুরু হয় বাংলাদেশে, তখন এই যে নীতিমালাগুলো যারা করেছিলেন, তারা কিন্তু ট্রেডিশনাল কুরিয়ারের পার্সপেক্টিভ থেকেই করেছিলেন। এই যে গত 10-11 বছরে এই নীতিমালায় কিন্তু প্রচুর পরিবর্তন আসা প্রয়োজন ছিল, সেই পরিবর্তনগুলো কিন্তু এখনও আসেনি। সো আমরা যদি দেখি যেই অ্যাক্টগুলা বা যে নীতিমালাগুলো আছে, সেটা কিন্তু হোম ডেলিভারির জন্য কিন্তু প্রযোজ্য নয়। আমরা যদি দেখি যে ই-কমার্সের ক্ষেত্রে এসক্রো সার্ভিসটা এসেছে, যেটা কিন্তু বিজনেসটাকে সহজ করার জন্য নিয়ে আসছিল বাংলাদেশ ব্যাংক। এটা কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ব্যবসা বান্ধব না হয়ে ব্যবসার জন্য একটা প্রতিকূলতা তৈরি করতেছে। এরকমভাবে কিন্তু লজিস্টিক্সের ক্ষেত্রেও যেই নীতিমালাগুলো আছে, সেটা কিন্তু সময়ের সাথে সাথে এটা পরিবর্তনের বা আপগ্রেডের দাবি রাখে, সেটা কিন্তু খুবই প্রয়োজন এই মুহূর্তে।